মোটো S60 ফিউশন লাস্ট কয়েকদিনে আমার কাছে সবচাইতে বেশি রিকোয়েস্ট আসছিল এই স্মার্টফোনটা রিভিউর জন্য। রাইট নাও মার্কেটে হাই ডিমান্ডিং ডিভাইস এইটা, মোস্ট হাইপড ডিভাইস এইটা বলতে পারেন। মোটো S60 ফিউশন S60 সিরিজের কিন্তু অন্যান্য ডিভাইসও বাংলাদেশ মার্কেটে চলে আসছে, যেমন অলরেডি চলে আসছে S60 স্টাইলাস, ওইটা সবচাইতে কম দামি ডিভাইস যাতে কিনা আপনার একটা স্টাইলাস ইনবিল্ট পেয়ে যাচ্ছেন। এনিওয়ে S60 ফিউশন কেন এত বেশি হাইপে আছে? খুব গুছানো ব্যালেন্স টাইপের একটা প্যাকেজ, এবং বাংলাদেশে বর্তমানের সময়ে এসে দেখছি অনেকেই অ্যারাউন্ড 30 to 35 এর মধ্যে স্মার্টফোন কিনে থাকে। মানে যারা মোটামুটি একটু গুছানো টাইপের প্যাকেজ চায়, একটু গেমিংয়ে একটু ক্যামেরায় ভালো হতে হবে সব দিক থেকে, তারা মোটামুটি এরকম একটা বাজেট করে রাখার ট্রাই করে এখন আর কি। S60 ফিউশন ঠিক সেরকম প্রাইস পয়েন্টে আছে। রাইট নাও এই স্মার্টফোনটার 8/256GB ভ্যারিয়েন্টের দাম রয়েছে 34,999 টাকা। SMS গ্যাজেট আপনারা পেয়ে যাবেন এরকম প্রাইসে, তবে এটার দাম আশা করছি আরও কিছুটা কমবে। এই ফোন আমাদের কাছে যখন আসে তখন দাম আরও অনেক বেশি ছিল, এটা নিয়ে কোনো ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও আমরা দেইনি, ডিরেক্টলি রিভিউতে চলে আসছি। তো এতদিনে অল্প কিছুটা দাম আর কি কমছে আর কি, আশা করছি আরও কিছুটা কমবে। SMS গ্যাজেটের সব বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক এবং রংপুরেও রয়েছে রাইট নাও, আর আপনারা অনলাইন থেকেও তো পারচেস করতে পারবেনই, ডিসক্রিপশনে ইনফরমেশন সব কিছু মেনশন করা আছে। অলরাইট, ভেরি গুড। স্মার্টফোনটা ডিজাইন, হ্যাঁ ডিজাইন তো মোটরোলার এমন ডিজাইনের সাথে আমার পরিচিত, রাইট? বাট এই ডিভাইসটা হাতে নিয়ে বেশ প্রিমিয়াম একটা ফিল পাবেন, এবং আপনার কাছে ওয়েট ব্যালেন্স ভালো লাগবে, এক হাতে নিয়ে ব্যবহার করতেও ভালো লাগবে এবং করতেও পারবেন, কারণ যথেষ্ট স্লিম এই ডিভাইস। বোথ সাইড থেকে কার্ভ করা রয়েছে। হ্যাঁ, এই ডিভাইসটা কোয়াড কার্ভড, একই সাথে রিয়ার প্যানেলও কার্ভড। রিয়ার প্যানেলে ভিগান লেদার বলতে পারেন বা বলতে পারেন সিলিকন পলিমার ব্যাগ। সিলিকন পলিমার ব্যাগ আমার কাছে পার্সোনালি ভালো লাগে, অন্য ওই যে প্লাস্টিক ব্যাগ বা গ্লোসি ফিনিশ প্লাস্টিক এগুলোর চাইতে অবশ্যই। বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি, এটা মেটাল হলে ডেফিনেটলি এই ফোনটা আপনার হাতে আরও বেশি প্রিমিয়াম ফিল দিত। 3.5mm হেডফোন জ্যাক দেওয়ার সুবিধা নেই, তবে তিনটা মাইক্রোফোন ওরা দিয়েছে, বোর্ডের এই পাশে একটা, উপরে একটা, নিচে একটা। মেমোরি কার্ড ব্যবহার করার অপশন আছে, আবার আপনি ইসিমও ব্যবহার করতে পারবেন এই ডিভাইসটাতে। ডিসপ্লের গ্লাসটা হচ্ছে গিয়ে কর্নিং গরিলা গ্লাস 7i, তো মোটামুটি শক্তপোক্ত বোঝা যাচ্ছে। তারপরেও আপনি প্রোটেক্টর একটা ব্যবহার করতে পারেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য এই ধরনের কোয়াড কার্ভড ফোনের জন্য ডিসপ্লে প্রোটেকশন খুব কমই পাওয়া যায়, ম্যাক্সিমামই থাকে প্লাস্টিকের, তো সেগুলোই হয়তো বা ব্যবহার করতে হবে আপনাকে, কিছু করার নেই আপাতত। বাট ভালো বিষয় কি জানেন, এই পাতলা ডিভাইসটাতে ওরা কিন্তু রেটিং ভালোই দিয়েছে, আই মিন IP রেটিং IP68 আছে, IP69 আছে, তার মানে জেট প্রেশারও নিতে পারবে এটা। আবার অন্যদিকে এই স্মার্টফোনটাতে কিন্তু মিলিটারি স্ট্যান্ডার্ড 810S এরও সার্টিফিকেশন রয়েছে দেখলাম, তার মানে ডিউরেবিলিটির বেলায়ও কিন্তু যথেষ্ট শক্তপোক্ত বোঝা যাচ্ছে এই পাতলা ডিভাইস। পিওলেড প্যানেল আছে 6.67 ইঞ্চ, যার সাইজ 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এই ডিসপ্লেটা। 120Hz হাই রিফ্রেশার দিতে পারে, HDR+-এরও সাপোর্ট রয়েছে, ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট তো আছে। আবার আপনি এখানে 4500 নিটস পিক ব্রাইটনেস পাবেন। 4500 নিটস ওটা তো নির্দিষ্ট কোনো পিক্সেল দেবে আপনি জানেন, বাট নর্মালি ও যখন হাই ব্রাইটনেসে যায় মানে অটোমেটিক, সেটা এরকম 1350 নিটসের মতো যেতে পারে, গুড এনাফ, আউটডোরে দেখার জন্য একদমই ঠিকঠাক আছে। অন্যদিকে ম্যানুয়াল স্লাইডারের মাধ্যমে আপনি যখন বাড়াচ্ছেন তখন এটা 470-এর মতো আর কি ব্রাইটনেস দিতে পারে, যেটাও ডেফিনেটলি কম মনে হয়নি আমার কাছে। ওভারঅল ব্রাইটনেস যথেষ্ট ভালো পেয়েছি এই ডিসপ্লের। সত্যি বলতে কি, এই সমস্ত টাম্বারের ব্যাপার তো না, ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনি ব্যবহার করতে গিয়ে ওই নাম্বার খুঁজবো না, এই সমস্ত নাম্বার দিয়ে কিছু হয় না। ডে টু ডে লাইফে আপনি ওই নাম্বার একেবারে দেখাই পারেন না, আপনি বলেনও না, বাট হ্যাঁ আপনি যখন ব্যবহার করছেন তখন আসলে কি ফিল পাচ্ছেন ওটাই হচ্ছে মেইন বিষয়। টাচ রেসপন্স ভালো আছে এই ডিসপ্লেটার। এই ধরনের কার্ভড ফোনগুলোতে অনেক সময় একটু মিসটাচ লেগে যায়, ওই ব্যাপারে এখানেও খেয়াল করেছি, ওটা হতে পারে আর কি। এখন এইটা মেনে নিয়ে আপনাকে ব্যবহার করতে হবে। 45 ডিগ্রি কার্ভের মতো রয়েছে এখানে, যার ফলে ফোনটার ডিসপ্লেটা দেখতেও ভালো লাগে, খুব ইমার্সিভ একটা ভিউ দেয়, দেওয়ারই কথা। চিন বেজেল সুপার ন্যারো, আবার যেহেতু এতটা কার্ভড, যে কারণে আপনার চোখের সামনে ওই জিনিসটা ততটা ভিজিবল হচ্ছে না, দ্যাটস ওয়াই ওভারঅল ডিসপ্লেটা দেখতেই ভালো লাগে, মানে পপটাপ করে থাকে, সোজা কথা হলো এটাই। আবার পাঁচশো কাটারটা সেটাও অনেকটা ছোটো রেখেছে, টপ সেন্টারে রয়েছে ওইটার পজিশন। একটু কম দামি ম্যাক্সিমাম ডিভাইসেই দেখা যায় ডিসপ্লের কালার অ্যাকুরেসির বেলায় খুব একটা যাচ্ছই হয় না। কম দামি ফোনগুলোতে বিশেষ করে অ্যামোলেড দেওয়া হলে দেখবেন প্রচণ্ড পরিমাণ বুস্টেড কালার দিয়ে রাখে, বাট এইটার ক্ষেত্রে কিন্তু অনেকটা নিউট্রাল টাইপের একটা কালার দিচ্ছে, অনেকটা ন্যাচারাল একটা টোন দিচ্ছে। 100% কালার গভর্নমেন্ট সাপোর্ট। যদি এভাবে বলি, আপনি ধরুন একটা ছবি তুলছেন, সেই ছবিটার যে অ্যাকচুয়াল কালার সেটা হয়তো একটা কালার অ্যাকুরেট ডিসপ্লেতে যেমনটা দেখছেন, এটা দিয়ে প্রায় কাছাকাছি ওরকম একটা রেজাল্ট পাবেন। যদিও বা ম্যাক্সিমাম মানুষ হয়তো বা ফোনের ডিসপ্লের কালার অ্যাকুরেসি নিয়ে ততটা মানে চিন্তা ভাবনা করেন না, বা ততটাও আপনাকে ওই লেভেলে ভাবায় না, কারণ আসলে ফোনের ডিসপ্লেতে ওই ধরনের প্রোডাক্টিভ কাজ আমরা একটু কমই করি। মোটো এই ডিভাইসেতে তিনটা মেজর আপডেট দিবে, আর আউট অফ দ্য বক্স এটা রান করছে অ্যান্ড্রয়েড 15-এ, এবং সেই সাথে রয়েছে মোটোর হ্যালো ইউআই সম্বন্ধে জানেন, এটা স্টক লাইক ইউআইয়ের মতো, মানে স্টক লাইক অ্যান্ড্রয়েডের মতো, সো ওরকম একটা ফিল তো পাবেন, আবার প্রয়োজনীয় ফিচার্সগুলো এখানে পাবেন, তবে এটা একটু বেশি ক্লিন টাইপের মনে হয় আর কি। অনেকে যারা একটু ভারী ইউআইগুলো ব্যবহার করে অভ্যস্ত তাদের কাছে এটা বেশি লাইটার লাগতে পারে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ফোনটা গ্লোবাল মার্কেট এবং ইন্ডিয়ার
মার্কেটের জন্য আলাদা আলাদাভাবে এসছে। ইন্ডিয়ার মার্কেটের এই ডিভাইসটাতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 এবং ব্যাটারিও সেক্ষেত্রে একটু বেশি 5500 mAh। বাট গ্লোবাল যে ভ্যারিয়েন্টটা ওখানে কিন্তু প্রসেসর হিসেবে রয়েছে ডাইমেনসিটি 7300 এবং ব্যাটারি 5200 mAh। গ্লোবালি সবার জন্য একটু বৈষম্য করা হয়েছে এখানে। বাট আমাদের হাতের ডিভাইসটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট এবং এখানে আপনি বেশি বেশি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, ডাইমেনসিটি 7300 আর ডাইমেনসিটি 7400 এর মাঝে আমারই তফাৎ নাই, এটা আমিও জানি, আপনিও জানেন। তারপরে স্টিল কিছুটা তো এগিয়ে আছে। পাওয়া যায় কিন্তু দুইটা র্যামের ভ্যারিয়েন্টে 8GB এবং 12GB, সেই সাথে 256 এবং 512GB তো পাওয়া যায়। আর স্টোরেজ টাইপটা হলো UFS 2.2। এই ব্যাপারটা একটু কমতি আপনার লাগার কথা, আমার কাছেও লাগছে। যদিও বা এই প্রাইস পয়েন্টে ম্যাক্সিমাম ডিভাইসই আমরা UFS 2.2 দেখে অভ্যস্ত, তারপরেও আমরা একটা আশা তো করতেই পারি, আনঅফিসিয়াল ডিভাইস বলে কথা। আচ্ছা, এইটার যে স্টাইলাস ফোনটা রয়েছে না, ওইটাতে কিন্তু প্রসেসর রয়েছে স্ন্যাপড্রাগন 7S Gen 2, বাট ওই ফোনটার দাম এর চাইতে 1000 টাকা বেশি, মেবি স্টাইলাসের কারণে। বাংলাদেশে 1000 টাকা বেশি, এটাই বুঝাইছি। এই ফোনের ডে টু ডে লাইফের পারফরমেন্স নিয়ে আমি খুবই সন্তুষ্ট, একদম ভালো রেজাল্ট দিচ্ছে। মানে সেখানে কোনো ধরনের কমতি মনে হয়নি। ইভেন এই প্রাইস পয়েন্টের অন্য ডিভাইসের সাথে কম্প্যারিজনে নিতে গেলে আমি বলবো একদম হেড টু হেড কম্পিটিশন দেওয়ার মতো ক্ষমতা রাখছে। 4 nanometer ফেব্রিকেশনে তৈরি করা এই প্রসেসরটা ব্যাটারি বার্ন কম করছে, গরম হয় একেবারে হেভি লেভেলের না, হালকা হয়, ইটস ট্রু। থার্মাল থ্রোটল করতে ভাবে আমি দেখিনি ডে টু ডে টাস্কে। আমরা র্যাম ম্যানেজমেন্ট ভালো পেয়েছি, কিন্তু এখানে র্যাম ম্যানেজমেন্ট ভালো করছে। আপনি অ্যাট এ টাইম 5-7টা বা 8টা-9টা অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করতে পারবেন, যদি সেগুলো ভারী অ্যাপ্লিকেশন হয়, তাতে কোনো সমস্যা নেই, ব্যাকগ্রাউন্ডে সে দীর্ঘক্ষণ রান করে রাখতে পারছে। তবে ওই যে স্টোরেজ টাইপটা UFS 2.2 এইখানে এসে আপনার কাছে একটু দুর্বল রাখতে পারে, যে আর একটু ফাস্টার হলে, এই জায়গাটা আর একটু ফাস্টার হলে ওভারঅল সব জায়গায় আরও বেশি স্মুথনেস আপনি ডে টু ডে লাইফে যখন কিনা কোনো কিছু ট্রান্সফার করবেন, ডাটা ট্রান্সফার করবেন, তখন আর একটু ফাস্টার গতি আপনি দেখতেন। মোটামুটি আমাকে একটা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ফোনের ফিল দিতে পারছে এই ডিভাইসটা। গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু এই ফোনটা দিয়ে আমরা পাবজি গেম প্লে করি ফার্স্টেই, সেক্ষেত্রে সর্বোচ্চ আমরা HDR আলট্রাতে প্লে করতে পারছিলাম, বাট স্মুথ এক্সট্রিমে কিন্তু এটা থেকে বেটার আউটপুট পাওয়া যায়। HDR আলট্রার ক্ষেত্রে আমরা মনে হচ্ছিল যে ফোনটা আরেকটু স্মুথ রেজাল্ট দিলে ভালো হতো, কিন্তু আপনি যখন ওই যে স্মুথে চলে যাচ্ছেন তখন আর ওই বিষয়টা আপনি ফিল করবেন না, যথেষ্ট স্মুথ একটা রেজাল্ট দিতে পারে। এবং এই ফোনটাতে আমরা ফ্রেম রেট ওঠানামা করতে তো দেখেছি, কিন্তু খুব বেশি না, ম্যাক্সিমাম টাইমেই স্টেবল রেজাল্ট দিতে পারে। লাইক আপনি 34-5 মিনিটসের মতো কিন্তু এটা স্টেবলভাবেই ধরে রাখতে পারছিল ফ্রেম রেট। অ্যাকশন মোমেন্টে গিয়ে একটু আপডাউন করছিল, এর উপরে গেলে হালকা হিট জেনারেট করে, এবং লাস্ট মোমেন্টে গিয়ে একটু মনে হয় একটু চেপে ধরছে আর কি, হালকা পাতলা স্টার্টারও পেয়েছি। অন্যদিকে গেনশন ইম্প্যাক্ট 60 FPS এর ক্ষেত্রে অ্যাভারেজে আমি বলবো এটা 57-এর মতো ছিল, তবে এর থেকেও কিছুটা নামতে দেখেছি, বাট আমি অ্যাভারেজ যেমনটা রাখতে পারি। আর স্মার্টফোনটা সর্বোচ্চ হিট জেনারেট করছিল তখন 39 ডিগ্রি আমাদের টেস্টিংয়ে, এটা মোটামুটি 45 মিনিটসের পরে গিয়ে। যদিও বা ম্যাক্সিমাম সময় ট্রাই করা হয়েছে এসি রুমে, দ্যাটস ওয়াই হয়তো বা আরেকটু হিট জেনারেট করতে পারে যখন আপনি আউটডোরে বসে বসে খেলবেন বা নর্মাল রুমে বসে খেলবেন আর কি। এছাড়াও অ্যাসফাল্ট 9 ট্রাই করা হয়, যার গ্রাফিক্স সেকশন এবং স্মুথনেস যথেষ্ট ভালো ছিল। গেমিংয়ের জন্য এর চাইতে বেটার ডিভাইস আপনি পেয়ে যাবেন এরকম প্রাইস পয়েন্টে, ইটস ট্রু। কীভাবে পাবেন? হয়তো আপনি যদি টার্বো, রেডমির, তারপরে আপনি যদি কিনা আইকিউর এগুলো কিনতে যান, সেক্ষেত্রে আপনি আরেকটু বেটার ডিল পেয়ে যাবেন। সেগুলো গেমিংয়েই ভালো রেজাল্ট দিচ্ছে। ওভারঅল সব দিক বিবেচনা করতে গেলে আবার হয়তো বা কিছু কিছু জায়গায় পিছিয়ে থাকতে পারে। তো আপনাকে আসলে একটু ডিসাইড করতে হবে, আমি কি ডেডিকেটেড গেমিংয়ের জন্য একটা ডিভাইস নিব, নাকি আমি আসলে মডারেট গেমিং করব, আসলে আমি কেমন ধরনের ইউজার, ওইটা বুঝে আপনি একটু ডিসিশন মেক করেন। আমার মনে হয় এই ফোনটা যদি আপনি মডারেট গেমার হয়ে থাকেন তাহলে আপনাকে অসন্তুষ্ট করছে না, আর ডে টু ডে লাইফের পারফরমেন্সে আপনাকে অবশ্যই সন্তুষ্ট করার মতো ক্যাপাবিলিটি রাখছেন উনি। তবে শুধুমাত্র এই ডিভাইসের আপনি পারফরমেন্স দেখেই কিনছেন না, আপনি ক্যামেরার জন্যও কিনতে পারেন, কারণ এইটার যে সেটআপ সেটা ভালো। 50 মেগাপিক্সেলের মেইন শুটার, সনি LYT 700C রয়েছে লেটেস্ট সেন্সর, এবং বর্তমান সময়ে এরকম প্রাইস পয়েন্টের জন্য যথেষ্ট ভালো একটা সেন্সরই বলা হচ্ছে একে। অন্যদিকে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে, যেখানে আপনি অটোফোকাস পেয়ে যাবেন, তার মানে এটা আবার ম্যাক্রো শুটার হিসেবেও কাজ করছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। ওভারঅল সেটআপটা কিন্তু আসলেই কাজের। যদিও বা টেলিফটো পেলে আমরা আরও সুবিধা পেতাম, আবার টেলিফটো এরকম প্রাইস পয়েন্টও পাওয়া যায় আমি জানি। তবে এই ফোনটার ডেলাইট কন্ডিশনের আউটপুট কিন্তু যথেষ্ট ভালো ছিল, বিশেষ করে ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল এবং ছবির কালার অ্যাকুরেসি। হ্যাঁ, কালার অ্যাকুরেসির বেলায় কিন্তু এটা অনেকটা অ্যাকুরেট টাইপের রেজাল্ট দেয়, ন্যাচারাল একটা টোন দেওয়া ট্রাই করে। ছবি ভাইব্রেন্ট বাট স্যাচুরেটেড কালার শিফটিং করছে, ওই জাতীয় বিষয় পাবেন না আপনি, আপনার কাছে ভালো লাগবে কালার টোন। শার্পনেস, ডিটেল ভালো, ওভার প্রসেসড মনে হয়নি। ওভার প্রসেসড মনে হয় যখন আপনি রাতের বেলা ছবি তুলবেন, সেই ছবিগুলোতে আপনার কাছে একটু শার্পনেসটা বেশি লাগতে পারে, একটু প্রসেসড লাগতে পারে আর কি। ব্যাপারটা আমি আলট্রাওয়াইডের দিকেও খেয়াল করছিলাম, তবে মেইন শুটারের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ততটা নোটিসেবল ছিল না, বরং ভালো লাগছিল ছবিগুলোকে। হাইলাইট পেলেও সেটাকে সুন্দরভাবে ব্যালেন্স করতে পারছে, ওভার কন্ট্রাস্টই মনে হয়নি আমাদের কাছে, আর হিউম্যান স্কিন টোনও ঠিকঠাকভাবে ধরে রাখতে পারছে। অন্যদিকে এটাতে আমরা তিনটা ফোকাল লেন্থে কিন্তু পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবো, যেখানে আমরা দেখছি 24mm, 35mm এবং 50mm।
35-50 অবশ্যই বেশি ভালো লাগার কথা, আপনি 24-ও নিতে পারেন ডেফিনেটলি, বাট 24-এর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একটু আর্টিফিশিয়াল লাগে, বরং অন্য ফোকাল লেন্থে আরও বেশি বেটার মনে হয়। এজ ডিটেকশনে টুকটাক মিসম্যাচ ছাড়া বাকি বিষয়বস্তু কিন্তু পোর্ট্রেটের ভালোর দিকেই থাকে। আলট্রা শুটারটা মেইন ক্যামেরার তুলনায় কালারটা একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করে, এইটা একটু বেশি কন্ট্রাস্টি এবং স্যাচুরেটেড লাগছে ঠিকই, তবে দেখতে খারাপ লাগে না সেগুলো। ডাইনামিক রেস হ্যান্ডেলও একটু পিছিয়ে আছে, আর লো লাইটে এটা একটু স্ট্রাগল করে, যেখানে মেইন ক্যামেরা লো লাইটে ভালো রেজাল্ট দেয় আর কি। তবে এই আলট্রা শুটারটা কি আপনি আবার কাজে লাগাতে পারছেন ম্যাক্রো শুটার হিসেবেও, তার মানে আপনি একটা সেন্সর দিয়ে দুইটা কাজ করতে পারছেন। এই বিষয়টা কিন্তু যে কোনো ফোনে চাইলে দেওয়া যায়, কেন দেয় না আমি জানি না। অন্যদিকে এই ডিভাইসের ফ্রন্ট ফেসিং ক্যামেরাও কিন্তু ভালো রেজাল্ট দেয়, যেখানে আপনি কালার টোনটা অনেকটা ন্যাচারাল পাবেন, একটু গ্লো করবে, একটু ব্রাইট করবে, সেটা দেখতে ভালো লাগছে অবশ্যই। শার্পনেস ডিটেল ভালো আছে, বিশেষ করে আউটডোরের ছবিতে। ইনডোরে কিছুটা সফট করে, প্লাস লাইটিং কন্ডিশন ভালো না হলে একটু ফ্যাকাশে ভাইব পাওয়া যায় এর ছবিতে। এই প্রাইস পয়েন্টে ক্যামেরার জন্য কিন্তু আরও বেশ কয়েকটা ভালো ডিভাইস রয়েছে। অনার 200 আছে, তারপর নাথিংয়ের নতুন ফোনটা রয়েছে। সেইগুলোর সাথে কম্পিটিশনে নিতে গেলে আপনি দেখবেন যে প্রায় সিমিলার টাইপের একটা রেজাল্ট দেয়, অনারের ফোনটা কিছুটা এগিয়ে থাকে। অন্যদিকে নাথিংয়ের সাথে হেড টু হেড কম্পিটিশন দিতে পারছে, জাস্ট একটা জায়গায় পিছিয়ে পড়বে। নাথিংয়ের ফোনটাতে ডেডিকেটেড টেলিফটো জুমলেস আছে, যেটা এখানে আপনি পাচ্ছেন না। এই ফোনটার বোথ সাইডের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায় 4K 30 fps-এ। মেইন ক্যামেরা রিয়ারের এইটার 4K 30 fps-এর ভিডিও কিন্তু ভালো ছিল। ইআইএস ওআইএস বোথ আমরা সেখানে পেয়ে যাচ্ছি, স্ট্যাবিলিটির বেলায় স্ট্যান্ড আউট করতে পারছে। অন্যদিকে ভিডিওতে শার্পনেস এবং কালারের জায়গাটাও ঠিকঠাক ধরে রাখতে পারছে। হ্যাঁ, এক্সপোজার ব্যালেন্সে তো একটু টাইম নেয়, তবে খুব আহামরি সময় নিচ্ছে এমনটাও কিন্তু না। অনেক ফোনের চাইতে এখানে ভালো রেজাল্ট দেয়। আর এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল। ইভেন ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও কিন্তু আমার কাছে ভালোই লাগছে, প্লাস এই ইনডোর লাইটিং কন্ডিশনেও। আবার সাউন্ডও রেকর্ড হচ্ছিল এই ডিভাইসে। সাউন্ড কোয়ালিটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো কি বোঝা যায়, এখন পর্যন্ত মোটরোলার এই ডিভাইসটাতে ব্যালেন্স করা ট্রাই করছে ওরা সব জায়গাগুলোতে। এরপর যদি আসি ব্যাটারিতে, 5500 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন এবং 68 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে এর বক্সে। 45 মিনিটসের মতো চার্জ করতে লাগে 0 to 100%, এবং ব্যাকআপ ভালো। আমরা 7 আওয়ার্স প্লাস পেয়েছি এসওটি। আপনি যদি মডারেট ইউজার হয়ে থাকেন, একদিন চালিয়েও আপনি কিছুটা চার্জ পাবেন আর কি, মানে কিছুটা ব্যাকআপ পাবেন আর কি। স্টেরিও স্পিকার আছে এবং এইটার বোথ সাইডের স্পিকারে যথেষ্ট লাউড এবং ক্লিয়ার সাউন্ড দেয়। বেজের একটু ঘাটতি মনে হতে পারে, যেহেতু বেশ থিনার একটা ডিভাইস। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আন্ডার ডিসপ্লে, এটার পজিশন একটু নিচ দিকে লাগবে ফার্স্টের দিকে, তবে ফার্স্ট একুরেট রেজাল্ট দিচ্ছে এটা। হ্যাপটিক ফিডব্যাকটা ভালো আছে, মোটামুটি টাইটের দিকেই রাখবো এটাকে আমি। নেটওয়ার্ক রিসেপশন জনিত কোনো ধরনের প্রবলেম দেয়নি এই ডিভাইসটা বোথ কানেকশনে। অবশ্যই 5G এনাবেল ডিভাইস, যদিও বাংলাদেশে আপনি 5G ব্যবহার করতে পারছেন না। এই ছিল মোটামুটি মোটো S60 ফিউশন। মোটো S60 ফিউশন যথেষ্ট গুছানো একটা প্যাকেজ এবং রিকমেন্ড করার মতো একটা ডিভাইস অবশ্যই। তবে এই ডিভাইসটার দাম আরও কিছুটা কমবে বলে আমি আশা করছি। তো যদি এরকমটা হয়ে থাকে, আপনার মনে হয় আমি আর কয়েকদিন পরে ফোন কিনতে পারি, আপনি ওয়েট করে আরেকটু কম দামে কিনতে পারবেন, তখন আরও দারুণ প্যাকেজ হয়ে যাবে এটা অবশ্যই। আর যদি বলেন এটা গেমিংয়ের জন্য সেরা কিনা, তাহলে আমি বলবো না, একদম গেমিংয়ের জন্য সেরাই না, ক্যামেরার জন্য একেবারেই সেরা কিনা শুধুমাত্র ক্যামেরার জন্য না, এটা সব দিক থেকে ব্যালেন্স করা ট্রাই করছে এই ডিভাইসটা। তো এই ধরনের ডিভাইসও আবার অনেকেই খুঁজে থাকেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে নিশ্চয়ই নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।